ফলাফল ঘোষণা হয়ে গেছে, গেজেট প্রকাশও হয়েছে, কিন্তু সত্যি কি সব শেষ হয়ে গেছে, নাকি আসল খেলা এখন শুরু হতে চলেছে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন একটি ঘটনা ঘটে গেছে যা অনেকেই হয়তো এখনো জানেন না, কিন্তু যখন জানবেন তখন চমকে উঠবেন। হাইকোর্টের নির্বাচন ট্রাইব্যুনাল এমন একটি নির্দেশ দিয়েছে যা পুরো নির্বাচনের ন্যারেটিভকে পাল্টে দিতে পারে। 3টি আসনের সমস্ত ব্যালট পেপার, রেজাল্ট শিট সবকিছু জাতীয় নির্বাচন পত্র হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসন 3টি হলো ঢাকা 6, ঢাকা 7 এবং গাইবান্ধা 4। আর এই আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন খবরটা শুনে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, জামায়াত কি সত্যি ফলাফল পাল্টাতে পারবে? এত বড় শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে কি আদৌ কোনো ফল পাওয়া সম্ভব? প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু যা ঘটেছে তা যদি গভীরভাবে বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা যাবে এটা নিছক একটি মামলা নয়, এটা একটি রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস। গত 26শে ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী হাইকোর্টে আবেদন করে। আবেদনে বলা হয় এই 3টি আসনে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, জামায়াতের প্রার্থীদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ঢাকা 7 আসনের কথা বলতে হয় যে এখানে জামায়াতের প্রার্থী নিশ্চিতভাবে জিতেছিল। এটি কোনো গুজব নয়, কোনো দলীয় দাবি নয়, মাঠ পর্যায়ে তথ্য প্রমাণ, ভোট গণনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং কেন্দ্র থেকে প্রাপ্ত রেজাল্ট শিটের সাথে চূড়ান্ত ঘোষিত ফলাফলের প্রমাণ সবকিছু একদিকে ইঙ্গিত করছে এখানে কিছু একটা ঘটেছে যা স্বাভাবিক নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হাইকোর্ট কেন এই নির্দেশ দিল? একটু ভেবে দেখুন, হাইকোর্ট এমনি এই নির্বাচনের সমস্ত ব্যালট পেপার, রেজাল্ট শিট, সিল এসব নিজের জিম্মাতে নেওয়ার নির্দেশ দেননি। উত্তর হলো কখনোই না। আইনের ভাষায় বলতে গেলে এই ধরনের নির্দেশ দেওয়ার জন্য কোর্টকে প্রাথমিক প্রমাণ পেতে হয়, অর্থাৎ জামায়াত যে অভিযোগ করেছে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই অভিযোগের সাপেক্ষে যথেষ্ট প্রমাণ কোর্টের কাছে উপস্থাপন করা হয়েছে এবং কোর্ট সেই প্রমাণে প্রস্তুত হয়েছে। প্রাথমিক প্রমাণ ছাড়া এই ধরনের নির্দেশ দেওয়া আইনেতেও সম্ভব না। এতে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই হয়তো খেয়াল করছেন না, এক জায়গায় এসে একটু পেছনে ফিরে তাকানো দরকার। নির্বাচনের রাতে কি ঘটেছিল সেটা মনে করুন। ভোট গণনা চলছিল, হঠাৎ করে কিছু আসনে ফলাফল ঘোষণা বন্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর একটি সম্পূর্ণ ভিন্ন ফলাফল সামনে আসে। যে আসনে জামায়াতের প্রার্থী এগিয়ে ছিল সেখানে হঠাৎ করেই বিএনপির প্রার্থী বিজয়ী ঘোষণা হয়। এটি কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, একাধিক আসনে একই প্যাটার্নে এটি ঘটেছে। ঢাকার বিশেষ কয়েকটি আসনে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এটা এখন একটি ওপেন সিক্রেট। জামায়াত প্রথম থেকে বলে আসছিল কমপক্ষে 30টি, পরে সংশোধন করে 32টি আসনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। দলটি এই বিষয়ে বিস্তারিত ডকুমেন্টেশনও করেছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, তাহলে মাত্র 3 আসনে মামলা কেন? বাকি আসনগুলোর কি হলো? এর উত্তর বেশ সরল। 32টি আসনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে জামায়াত প্রমাণ পেয়েছে ঠিকই, কিন্তু সব আসনে প্রমাণ মামলাযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া এখনো সম্ভব হয়নি। কোর্টে মামলা করতে গেলে শুধু অভিযোগ থাকলে হয় না, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ লাগে যা আইনি মানদণ্ডে টেকসই। এই 3টি আসনে জামায়াত সেই মানের প্রমাণ সংগ্রহ করতে পেরেছে, তাই তড়িঘড়ি করে মামলা দায়ের করেছে। বাকি আসনগুলোর প্রমাণ সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজ এখনো চলছে। এখন আসুন একটু সামনের দিকে তাকাই। কি হতে পারে? হাইকোর্ট যখন সমস্ত ব্যালট পেপার ও রেজাল্ট শিট নিয়ে নিজেদের হেফাজতে নেবে তখন সেগুলো নতুন করে গণনা শুরু করা হবে। এই গণনা হবে হাইকোর্টের তত্ত্বাবধানে। নির্বাচন কমিশনার মতো রাতের আধারে কোনো কিছু করার সুযোগ থাকবে না। ওপেন ক্যামেরার সামনে দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতে সম্পন্ন স্বচ্ছ প্রক্রিয়ায় এই গণনা করা হবে। আর এখানে বিষয়টি আকর্ষণীয় হয়ে ওঠে। বাংলাদেশের হাইকোর্ট নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেটা সত্য, কিন্তু রাজনৈতিক মামলার বিচারে কিছু রাজনৈতিক মামলার বিচারকরা উপর থেকে নির্দেশ অনুযায়ী বাণিজ্যিক রাজনৈতিক ঝোঁক অনুসারে
রায় দিয়েছে এমন অভিযোগও রয়েছে। কিন্তু এই ধরনের নির্বাচনী মামলায় বিষয়টি সম্পূর্ণ আলাদা। এখানে দুই পক্ষের আইনজীবীরা জোরালোভাবে যুক্তি তর্ক উপস্থাপন করবে। প্রতিটি ব্যালট পেপার, প্রতিটি রেজাল্ট শিট সবকিছু উভয়ের সামনে উপস্থাপন হবে। কাউকে অন্ধকারে রেখে কিছু করার সুযোগ নেই। আর এই কারণে প্রক্রিয়াতে ফলাফল আসবে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে। গত 19 ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 78 অনুযায়ী নির্বাচন অনিয়মের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। একই দিনে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি জারি হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবে। বাস্তবতা হলো হাইকোর্ট এই ধরনের মামলা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে কিছু করা যায় না। ব্যালট পেপার যা বলবে, রেজাল্ট শিট যা বলবে, গণনা যা বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত সত্য হিসাবে সবার সামনে আসবে। জামায়াতের দাবি ইঞ্জিনিয়ারিং এর পিছনে রয়েছে একটি শক্তিশালী নেক্সাস, যার মধ্যে রয়েছে বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র এবং ডিপসেট। এই ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই করা কতটা কঠিন সেটা সহজে অনুধাবনযোগ্য। নির্বাচনের রাতে কিছু করার সুযোগ ছিল না, আর নির্বাচন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে দিয়েছে। কোনো আপত্তি জানানোর সময় বা সুযোগ কোনোটাই রাখা হয়নি। কিন্তু জামায়াত দমে যাওয়ার দল নয়, এটি বিএনপি এবার টের পাবে। বৃহত্তর স্বার্থে জামায়াত সেই মুহূর্তে ফলাফল মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু নীরবে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল, প্রমাণ সংগ্রহ করছিল, ডকুমেন্টেশন করছিল, আইনি পরামর্শ নিচ্ছিল। আর এখন সেই লড়াইয়ের প্রথম ফল হাতে এসেছে। হাইকোর্ট প্রাথমিক প্রমাণ পেয়েছে এবং নির্দেশ দিয়েছে। এটি জামায়াতের জন্য একটি বিশাল অর্জন। এমনকি চূড়ান্ত ফলাফল পরিবর্তন না হলেও শুধু এই নির্দেশই জামায়াতের রাজনৈতিক ন্যারেটিভকে অসাধারণ শক্তি দিয়েছে। এখন জামায়াত যখন বলবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, তখন তারা হাইকোর্টের এই সব নির্দেশকে রেফারেন্স হিসাবে দেখাতে পারবে। এটি শুধু দলীয় দাবি থাকবে না, এটি হয়ে যাবে আদালত স্বীকৃত একটি উদাহরণ। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী কারচুপির অভিযোগ নতুন কিছু নয়। অসংখ্য রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং ফলাফলকে সঠিকভাবে বের করে আনার নজির খুব কম। এই 3টি আসন হয়তো পুরোপুরি নির্বাচন বদলে দেবে না, কিন্তু এটি একটি নজির তৈরি করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার অভিযোগ এসেছে, কিন্তু প্রমাণের ভিত্তিতে আদালত পর্যন্ত গিয়ে ফলাফল চেঞ্জ। এটি একটি বড় ঘটনা। রাজনীতি শুধু ভোটের রাতে শেষ হয় না, কখনো কখনো আসল লড়াই শুরু হয় আদালতের ভেতরে। এই মামলার রায় কি হবে? ফলাফল বদলাবে নাকি সব আগের মতো থাকবে? সময় বলে দিবে। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন। সত্য জানার জন্য সঙ্গেই থাকুন।